যখন ১ বছর, আমার ভাইয়ের বয়স ৫ বছর। জি। আমার আম্মু আমাকে নিয়ে আমার ভাইকে রেখে আমার আমার বাবার আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে চলে আসেন। মানে চলে আসা বলতে কি ওনার সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, উনি মানে গ্রামের ভাষায় বলে পলাই গেছে। এরকম একটা কথা আরকি। বিয়ে করছে আরকি পলাই এসে। আমি যেহেতু ছোট ছিলাম, আমাকে ঢাকায় নিয়ে আসেন। তো ঢাকায় এসে আমার আম্মু গার্মেন্টসে চাকরি করেন। আমার যে চাচা উনিও গার্মেন্টসে চাকরি করেন। ওকে। আমাকে রেখে যেতেন বাসায় একা, একা। হুম। আমি একা, একা থাকতাম। তো থাকতে, থাকতে যখন আমার বয়স ২.৫ বছর, আমার একটু মনে পড়ে আরকি আবছা, আবছা। আমার বাবার হচ্ছে ৪ ভাই। ৪ ভাই ৪ বোন। হুম। তো আমার আরেকটা চাচা একটু বোকাটে টাইপের আরকি। আমার বংশের ভিতরে আমি একটাই মেয়ে। আমার আর কোনো বোন নাই আরকি। বাবার আদরের মেয়ে আমি। তো আমার বাবা অনেক ভেঙে গেছে, মানে এক কথায় অসুস্থ হয়ে গেছে আমাকে আনার পরে। তো একটা মাঠের ভিতরে আমার আম্মুর পেটে ছুরি ধরছিল সন্ধ্যাবেলা। আপনার বাবা? না, আমার চাচা। যে "কে দিয়ে দে, নয়তো হচ্ছে তোকে মেরে ফেলবো।" আমি প্রচুর ভয়ে কান্না করতেছিলাম। হুম। ওই মাঠে আমি দাঁড়ায় আছি আমার চাচার সঙ্গে। আমার আম্মু রুমে যেয়ে আমার কাপড়-চোপড় এনে আমার চাচার সঙ্গে আমাকে দিয়ে দেন। আচ্ছা, এগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন? এটা আমার আবছা, আবছা মনে আছে। ২.৫ বছর বয়স, আচ্ছা। তারপরে আমার চাচা যখন আমাকে নিয়ে যান দেশে, দাদির কথা মনে পড়লেই আমার মানে কান্না চলে আসে অটোমেটিকলি। আমার বড় মা আরকি, আমার বড় চাচা, তো উনার হচ্ছে বাচ্চা-কাচ্চা হয়, মারা যায়। তো উনি আমাকে পালেন ৫ বছর পর্যন্ত। তারপর উনার বেবি কনসিভ করে। তো ৫ বছর বয়সে আমি আমার নানুর বাড়িতে আমার নানু অসুস্থ। তো আমার মামা বললেন যে, "দাও তাইলে আমার আম্মু অসুস্থ, ওখানে থাকতে পারবে। অন্তত ভালো খাইতে পারবে ২ বেলা।" আমার আব্বুকে আমি একসঙ্গে ৩ টা স্কুলে পড়াশোনা করছি। যখন যেখানে থাকতাম সেখানে গিয়ে পড়তেন? পড়তাম। তারপর কখনো আমাদের বাড়িতে থাকতাম, আমার নানুর বাড়ি আমাদের বাড়ি থেকে ৳১০ ভাড়া লাগে, মানে ভ্যান ভাড়া আরকি। তখন নানুর বাড়িতে থাকতাম। আমি ৬ বছর বয়সে আমার বাবাকে আমি রান্না করে খাওয়াইছি। আমার বাবা তখনও বিয়ে করেনি। আমার কথা ভেবে যে আমাকে কষ্ট দিবে। বাবা কি করতো আপনার আমার বাবা হচ্ছে ওই যে ওই সময়টাতে? কাঁচা সবজির ব্যবসা করতেন আরকি। যে এক জেলা থেকে আরেক জেলা নিয়ে যাইতেন এরকম। ওকে। আমার ভাই তখন ছিল, আমার ভাইয়ের রান্না আমার রান্না করতাম আমি। আমার ভাইকে স্কুলে ভর্তি করে দেয়, মাদ্রাসায় ভর্তি করে দেয়। ও একটু পড়াশোনা করতে চাইতো না। পরে আমার মামা, আরেকটা মামা চট্টগ্রাম থাকেন। তো ওই মামার কাছে পাঠায় দেয় আমার ভাইকে। দেওয়ার পর আমি একা হয়ে যাই। আমার বাবা অনেক রাত্রে আসেন, ১২টা ১টা এরকম টাইমে আসেন। আমি বাচ্চা একটা মেয়ে, বাড়ি একা থাকি গ্রামের। তখন আমার দাদির বাড়িতে একটু ঘুমাইতে যেতাম। ঘুমাইতে দিত না। বলতো, তোদের বাড়ি যাই ঘুমা। বড়াম্মার বাড়িতে যেতাম, বলতো কি ছুটি ঘর, এখানে ঢুকবি না। কি ঘর? ছুটি ঘর, তখন আমার বড়াম্মার বাবু হইছে সবে। ও আচ্ছা। মানুষের দরজায় যেয়ে ঘুমাইছিল। খুব কষ্ট করেছি। আমার দাদি কিন্তু চাইলেই আমাকে আদর যত্ন করে বড় করতে পারত। সেটা করেনি। আমি হচ্ছে লাড়কি আছে না গ্রামাঞ্চলে, আমি রান্না করবো, লাড়কি শেষ হয়ে যেত। যদি আমার দাদির ওখান থেকে একটা, আমাদের দেশে লাড়া বলে, ওই যে ধান কেটে যে রেখাটা একটু নিয়ে এসে যদি জাল ধরাইতাম, আমাকে মারতো। প্রচুর অত্যাচার করতো, মানে সৎ মায়ের মতো ব্যবহার করতো আমার দাদি। তো আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে এসে রান্না করতাম। এভাবে আপু আসতো, অনেক রাত্রে আসতো, আমি সকালবেলা চলে যেত। তো আমি এভাবে পড়াশোনা করি। আর এভাবেই চলে, নানির বাড়ি কখনো কখনো আমাদের বাড়ি, এভাবে চলে। যখন আমি 6 এ 7 এ পড়ি, আমার মা এর ভিতরে মাঝে, মাঝে কল দিতেন। আমাদেরই মানে যার মাধ্যমে আমার মার সম্পর্কটা হয়, তাকে কল দিতেন। তখন তো বাটন ফোন ছিল, নোকিয়া ফোনগুলো। আমার মা একদিন ফোন দিয়ে বলতেছে, তখন ছোট বোন হইছে, এই ঘরে একটা রাখার মানুষ নাই, তুই চলে আয়। আমার না স্যার বিশ্বাস করেন, মানে খুব ইচ্ছা করতো যে মাকে দেখবো, মা এখন কেমন হইছে। মানে আমি তো আফসা আফসা মনে আছে আমার মার চেহারা। খুব ইচ্ছা করতো মার আদর, মানে দাদির অত্যাচারে বেশি আরো কষ্ট লাগতো। আমাদের গ্রামে সবাই আমাকে মানে আদর করে নিয়ে খাওয়াই দিত। যে যেমন ভালো মন্দ রান্না নিয়ে খাওয়াইতো, কিন্তু আমার দাদি কখনো তো আমার ওই বোনকে, মানে চাষতে বোন হয় আমার, বোনকে বলতেছে কে নিয়ে আয়। আমি আমার ওই বোনের সঙ্গে চলে আসি। তারপরে আমার আব্বু আমার রান্না করছে, যাস না। আমি আব্বুর কথা না শুনে স্কুল ড্রেস পরে চলে আসছি। কোন ক্লাসে পড়তেন? 7 এ পড়তাম, ঢাকায় চলে আসছি। আপনি যখন আসছেন তখন কি আপনার বাবা ম্যারিড? বিয়ে করছে আবার? না, বিয়ে করে নাই? আমি আসার 1 মাস পরে বিয়ে করছি। তারপর?
তারপর ঢাকায় আসার পরে আমার সেই ছোট বোনকে আমাকে দিলেন পালতে। তো আমার ছোট বোন, আমি তো তখন ছোট ছিলাম, পারতাম না, আমার টেক কেয়ার করতে পারতাম না এত। আপনার মা কি ওনার ঘর সংসার করতেছে তখন? হ্যাঁ একসঙ্গে থাকে? হ্যাঁ, ওকে একটা রুমে থাকে, চান্দুরা ওকে। থাকে। তো তখন আমি যখন পারতেছি না, আমার আম্মু দেখতো, তখন প্রচুর অত্যাচার করতো আমাকে। অত্যাচার বলতে? তোকে নিয়ে আসলাম দেখার জন্য, ওনাকে দেখতে পারিস না, মানে মারধর করতো। তারপরে আমার বোনকে দিয়ে দিলেন আমার খালার কাছে গ্রামে, দিয়ে আমাকে একটা, তখন আমার বয়স কত, 6 এ পড়ি, 12-13 বছর হবে এরকম, আমাকে নুডলস ফ্যাক্টরিতে, একটা ফ্যাক্টরিতে দিয়ে দিলেন। লেখাপড়া বন্ধ? বন্ধ। 1200 টাকা স্যালারি পাইতাম আমি। কিছুদিন পর এটা বন্ধ হয়ে গেল। আর একটা ছোট গার্মেন্টস ছিল, গেঞ্জি সেলাই করতো, সেখানে দিলেন। সেখান থেকে মোটামুটি আমি 1 বছরের মতো ওখানে থাকি আর কি, সব মানে মেশিন টেশিন চালাইতে পারি, গার্মেন্টস এর আর কি সব বুঝি তখন। তখন অব্দি আমি স্যালারি পাইতাম, আম্মুকে এনে দিতাম। তো একদিন আমাকে এত বেশি মারে, তো আমি তখন হচ্ছে আমাদের রাস্তার সাথে বাসা, তো আমি বলতেছি আমি মরে যাবো, থাকবো না, গাড়ির নিচে যাবো, এরকম আর কি বলতেছি। তখন আমার মা আমার চাচাকে বলতেছে, উনি বলতেছে নিয়ে যা, জঙ্গল আসছে, মানে বাজে বিহেভ করতেছে আর কি। তখন আমার চাচা বললো কি আমার ফুপু আবার থাকবে, তো তখন আমার ফুপুর কাছে আমাকে পাঠায় দেন। আপনি মার কাছে থাকতে পারলেন না তার মানে? ওকে। তখন আমার ফুপুর কাছে পাঠায় দেন। আমার ফুপু আমাকে রানা প্লাজা ভাঙছে না ওই বছরটায়, আমাকে গার্মেন্টসে দেয়। আমি ওখানে 2 বছরের মতো জব করি। তো জব করতে করতে আপনার টিভি দেখতেছি, সিরিয়াল দেখতেছি, তো জিরো চ্যানেলে একটা অ্যাড আসছে ডান্সের, ডান্স শেখায় ডান্সের ক্লাবে। তো অ্যাড দেখে আমি নাম্বারটা নিয়ে তাদের সঙ্গে কথা বলি। তো ওনারা জিরো চ্যানেল মানে বুঝতে পারছেন ডিশের একটা চ্যানেল যেখানে নিজস্ব সিডি গুলো প্লে করে। আপনারা যদি ডিশ দেখার আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ জি। তো তখন হচ্ছে উনি আমাকে বলেন ভর্তি ফি 500 টাকা, মাসিক 500 টাকা। তখন আমি বলতেছি ঠিক আছে, আমি বেতন পেয়ে গার্মেন্টসে জব করি, বলতেছি বেতন পেয়ে তারপর যাবো আমি। মানে নাচ দেখে আপনার আগ্রহ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, যে আমি নাচ শিখতে চাই। তখন আমি স্যালারি পেয়ে কথা মতো 10 তারিখে যাই, যে ডান্স শিখি। এটা ছিল ডিসেম্বর মাসে ছিল। থাকতেন আপনি কার কাছে? আমার ফুপুর কাছে থাকতাম। ফুপুর কাছে? বাবার সঙ্গে যোগাযোগ নাই? যোগাযোগ কথা হইতো আর কি ওইরকম। আমার বাবা তো টোটালি আমার কথা শুনতে পারতো না। কেন? আমার বাবা ওই যে চলে আসলাম আমার মার কাছে, এই কারণে আর শুনতে পারতো না? এখনো না, আমার আব্বু আমার সঙ্গে ভালোভাবে কথা বলেন না। অভিমান, কিছু অভিমানের কোনো যুক্তি থাকে না, যুক্তি দিয়ে সেগুলোকে পুরনো মানে আপনি কোনোভাবেই বাঁধতে পারবেন না। মানে ওর বয়সে তো যাওয়ারই কথা মার কাছে, সেখানে বাবাকে কেন অভিমান করতে হবে? কিন্তু হয়, যুক্তি থাকে না। তারপর আমি সেখানে ডান্স শিখি, 5 দিন রিহার্সাল করি, নিয়মিত যাই আর কি, 5 দিন অফিস ছুটি হওয়ার পরে যাইতাম। তো 16 ডিসেম্বরে ওনাদের একটা শো থাকে ক্লাব থেকে। তখন আমার উস্তাদ আমাকে বললেন যে তুমি চলো, যদি তুমি ডান্স নাও করো তুমি দেখবা তোমার অভিজ্ঞতা হবে। আচ্ছা। 5 জন ডান্স করার পরে সবার লাস্টে আমাকে উঠান, আমি উঠবো না, জোর করে উঠান, স্টেজে উঠায় আপনাকে ডান্স করানোর জন্য। বয়স কত তখন আপনার? তখন আমার 14 বছর। প্রোগ্রামটা কোথায়? এটা ধামরাই ছিল। কি ধরনের লোকজন আসতো? হয় না 16 ডিসেম্বর, তারপর 14 ফেব্রুয়ারি কনসার্ট প্রোগ্রাম। বুঝতে পারছি, হ্যাঁ। তারপর তো তখন আমি সবার লাস্টে যখন স্টেজে উঠি, পারফর্ম করি, করার পরে আমি 2000 টাকা টিপস পাই। যখন আমি টাকাটা পাই আমি কান্না করে দিই, এটা দিয়ে আপনি চা নাস্তা খেয়ে না, আমার ওস্তাদকে বলতেছি। তখন আমার ওস্তাদ বলতেছে না, এটা তোর অনেক কষ্টের টাকা, তুই নিয়ে যা। ওই প্রোগ্রামে দেখে আমার ওস্তাদকে বুকিং করলো, হলুদের শো, মুসলমানের শো, বিভিন্ন শোতে আমাকে মানে রাখলো আর কি। তখন আমার ওস্তাদ বলতেছে যে সপ্তাহে 4-5টা শো আসতেছে তোকে নিয়ে, তুই প্রোগ্রাম চাকরি ছেড়ে দে। মানে কারণ হচ্ছে চাকরি ছেড়ে? হ্যাঁ, আমার বেতন ছিল 4200 টাকা। চাকরিটা ছেড়ে দিই। সেই সময় মানে আমি বুঝতাম না আসলে কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে ড্রেস করতে হয়, মানে একটা ফ্রেন্ড হয়ে যাই। তারপর ও আমাকে মেকআপ করে দিত, দেশের বিভিন্ন জায়গায় শোতে যাইতাম ওর সঙ্গে, ওকে ডিফেন্ড করে। এই শো করতে করতে তো আবার ওই নাচের জগতেরই আরেকটা ফ্রেন্ড, ও আমাকে বলে যে একটা গায়ে হলুদের শো আছে, করতে পারবি? দিনে শো। তো দিনে বলে, আমি ডাউট করি গায়ে হলুদ দিলে হয়। তো তা আমারও তখন প্রোগ্রাম দরকার ছিল। তো আমি বলছি ঠিক আছে, যদি তুই রিস্ক নেস তাহলে যাইতে পারি, কোনো প্রবলেম হবে না তো? বলতেছে না। তখন গেলাম ওর সঙ্গে, যেয়ে দেখি যে হচ্ছে টলারের শো। তো আমি স্টেজে উঠবো, মানে নৌকে উঠবো না, প্রচুর তর্কাতর্কি শুরু করে দিই। এত সিনক্লেট করছি যে আশেপাশে সব লোকজন জড়ো হয়ে গেছে। ওর ছিল প্রচুর পটানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে ওঠেন, কোনো প্রবলেম হবে না, আমরা আছি, আমরা দেখবো। তো এমন ভাবে পটাইছে যে আমি উঠে গেলাম। নৌকাতে ওঠার পরে কোনো প্রবলেম হয় নাই, ওনার কথা বলে উনি প্রচুর টেক কেয়ার করছে আমাকে। সকাল 12টায় গেছি, সন্ধ্যায় 5টায় নামাই দিছে। পেমেন্টটা দেয় নাই, এই মেয়েটা অতিরিক্ত ভাব দেখাইছে, পেমেন্ট দিব না বলেছে। এটা মানে তাদের দল এরা বলছে। তখন আমি বলছি পেমেন্ট লাগবে না, আমার প্রচুর ক্লান্ত লাগতেছে, আমি বাসায় যাবো। তারপর বাসায় যেয়ে
উনি আমার নাম্বারটা কিভাবে রাখছে আমি জানি না। জি। তো আমাকে কল দেন, কথা বলেন। তখন আমি ওনাকে প্রচুর গালাগালি করি যে আমার পেমেন্টটা দিলেন না, এটা সেটা। পরের দিন উনি আমাকে ফোন দিয়ে বলেন আমি তো আপনাদের এলাকায়, আসেন মিট করি। ওনার সঙ্গে ফ্যান্টাসিতে ঘুরি আমি সেদিন। জানি না কি হলো, পরের দিনই আমাকে বাজে অফার করছে। আমি বলছি না আমি এসব করি না, আমি এরকম মেয়ে না। তো উনি বলতেছে আমি তোমাকে বিয়ে করবো। এই ছেলেটা বলেছে আপনাকে? জি। তো আপনার সম্পর্কে জানতো এই কথা বলার আগে যে আপনি কোথা থেকে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জানতো? হ্যাঁ, আমি তাকে বলছি, সবগুলো বলছি যে আমি এরকম এরকম আমার ফ্যামিলি, তাকে সব বুঝাই বলছি। তখন সেও এক বাবার এক ছেলে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। তখন তো ছোট ছিলাম, ডিসিশনটা নিতে পারতাম না। হ্যাঁ, তো আমার ওই ফ্রেন্ডের, আমি যে কোনো কিছু করলে আমার ওই ফ্রেন্ডের কাছে আমি ডিসিশন নিতাম তার কাছে। তখন আমি সেই টাইমটা প্রচুর ঝামেলা চলে, আমি কথা ওর সঙ্গে ডিসকাস করার কোনো ই ছিল না, নিজে নিজে ডিসিশন নিয়ে নিই যে ঠিক আছে বিয়ে করব। তখন আমি 2 তলায় থাকতাম, নিচতলায় একটা আন্টি ছিলেন, ওনার ছিলেন। তো আমি যে ওনার সঙ্গে শেয়ার করি যে আন্টি আমি তো সব কথা আপনার সঙ্গে শেয়ার করি, এরকম এরকম বিয়ে করতে চান, ওনার বাড়ি এই জায়গায়। তো উনি বলতেছে ঠিক আছে ছেলেকে আসতে বল দেখি। তখন আমার বার্থডে ছিল সেদিন। ও আন্টি বলতেছে ঠিক আছে, ঢাকায় যদি প্রবলেম হয় কোর্টে যাই তোদের বিয়ে করাই দিই। কথা মতো নিয়ে চলে গেলেন, কোর্টে যেয়ে বিয়ে দিলেন আমাদের। বয়স কত তখন আপনার? বিয়ের বয়স হয়েছে? না, ছেলের বিয়ের বয়স ছিল? ছেলের বিয়ে বয়স ছিল, আমার বিয়ের বয়স ছিল না। এই তো আপনি জন্যই বলছি যে না জেনে শুনে এরকম একটা ছেলেকে কেন বিয়ে করলেন? ওর ফ্যামিলি কোথায়, কি অবস্থা, কিছু জানেন আপনি? তখন না, জানতাম না। না জেনে করে ফেলছেন? হ্যাঁ। আপনার মাথার উপরে তখন কে? আপনার ফুপু? আমার মাথার উপরে তখন কেউ ছিল না, আমি ফুপুর কাছ থেকে তো চলে গেছি। আমার ডান্স যখন যেদিন ক্লাবে ভর্তি হয়েছি সেদিন থেকে আমার ফুপু আমার সঙ্গে কথা বলে। ওকে, বিয়ে করছেন। তারপর বিয়ে করার পরে সাভারে ছিলাম 15 দিনের মতো। তারপর সে আমাকে নিয়ে চলে আসেন বাড্ডাতে। বাড্ডা ওনার বোনের বাসা ছিল, সেখানে নিয়ে আসেন। ও কি করতো পেশায়? ওর আব্বু সেনাবাহিনীতে ছিলেন। ওর আব্বু মারা যাওয়ার পরে ও আর কি এই জায়গায় জয়েন হবে এরকম একটা কিছু ছিল, তখন কিছু করেন না। ও তার মানে পুরোপুরি বেকার? হ্যাঁ। আচ্ছা, আপনাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে গেছে না? ওর বোনের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কি বলছে? তখন ওর বোন আর কি মেনে নিয়েছে, কিছু বলে নাই। তখন আমরা সংসার করি। তখন ও একটা ছোট একটা জব নাই। তো আমার হাজবেন্ড প্রচুর খাইতেন, করতেন। কবে জানলেন এটা? বিয়ের পরে। কিভাবে জানলেন? ননাস ওর বোন আমাকে বলেন যে এরকম এরকম তুমি জানো না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের প্লট ছিল উপশহরে, আমার হাজবেন্ডের, সেই প্লট বিক্রি করে তাকে প্রচুর আপনি নিজে চোখে দেখছেন? হ্যাঁ। না দেখলে বলেন না, আপনি কিভাবে দেখছেন সেটা বলেন। আমি বলি। তারপর ও এই ওর বোনের সঙ্গে প্রত্যেকদিনই ঝামেলা করতো টাকা পয়সা নিয়ে। এক ভাই বোন? না, 2 বোন। ওর বড় বোনের কাছে প্লটটা বিক্রি করে, যে টাকা দিয়ে প্রত্যেকদিন আচ্ছা টাকা নিত আর ও নিজে খাইতো। তো এক পর্যায়ে যে যখন আমাদের বিয়ের বয়স 6 মাস, তখন রুমেই খাইতো, এতদিন তো বাইরে খাইতো। তো আমাকে কথায় কথায় বলে নাসনি অলি, ওর ফ্যামিলিও নাসনি অলি এসব বলতো প্রত্যেকটা মুহূর্তে, উঠতে খাইতে বসতে কথায় নাসনি অলি। একদিন এত বেশি মারছে আমাকে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো সেদিন আমার কাছে না টাকা ছিল না কোনো ফোন ছিল, এমন একটা পরিস্থিতি বিয়ের পর করছে, টোটালি আমাকে সবকিছু থেকে আলাদা করে দিছে। তখন আমার উস্তাদকে আমি ফোন দিই, আমার পাশের রুমের একটা ভাবির ফোন দিয়ে আমার উস্তাদকে ফোন দিয়ে বলি যে আমাকে ডান্স শিখাইছে আর কি, যে ভাইয়া এরকম এরকম অবস্থা, আমাকে 500 টাকা দিলাম, চলে আসবো আর একটা থাকার ব্যবস্থা করে দেয়। তখন উনি আমাকে 500 টাকা দেন বিকাশে। বিয়ের কতদিন পরে ঘটনা এটা? 6 মাস পরে। 6 মাস পরে? মাঠটার খায় একদম পুরা কাহিনী। হ্যাঁ, প্রত্যেক দিনই মারতো। তো তখন আমাকে যখন বিয়ে করছেন তখন বয়স কত আপনার? 14-15 বছর। 15 বছর বয়স। আর ওর বয়স 22 বছর মেবি। আমি তখন গেলাম ওর কাছ থেকে, যাওয়ার পরে আমার ফ্রেন্ডের ওই যে বাসায় গেলাম, যে সঙ্গে থাকলাম, আবার শো করতেছি, প্রোগ্রাম করতেছি, ডান্স করতে করতে 1 বছর আলাদা ছিলাম। 1 বছর পরে ওর বোন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ওর বোন ভাইগুলো কোথায় তখন? ওই যে আমার মামার বাড়ি চট্টগ্রাম। ও মামার বাড়িতে? হ্যাঁ, ও মামার বাড়ি। কিন্তু আপনার জীবনটা এরকম হয়ে গেছে, কখনো মামা, কখনো মা, কখনো বাবা। হ্যাঁ। তো এক জায়গায় সেটেল হলেন না কেন আপনি? আমার আসলে বয়সটাই ছিল না। দ্যাটস আ গুড আনসার। জি। আমি তখন ওই 1 বছর আলাদা থাকার পরে আমার ননাস আমাকে বিভিন্ন ভাবে কনভিন্স করে যে আসো, সংসার করো এটা। তো তারপরে আমি আমার ননদের কথা শুনে আসি, প্রোগ্রাম আবার ছেড়ে দিই, দিয়ে আসি। আসার পরে আমি আবার চলে যাই। 6 মাস পর আবার এরকম ঝামেলা হয়, মারধর প্রতিনিয়ত, আবার চলে যাই। লাস্ট বারে আমি কোনো কিছুতেই আসবো না, আমাকে পায়ে ধরে সবার সামনে পায়ে ধরে নিয়ে আসছে, কখনোই সে আমাকে মারবে না। আসার পরে আমার বাবু পেটে আসে, আবার আমাকে মারে, এত বেশি মারে। তখন আমার বাবুর বয়স 4 মাস, পেটে। তখন আমার আম্মুকে আমি ফোন দিয়ে বলি যে এরকম এরকম অবস্থা। তখন আমার আম্মু বলতেছে যে তুই আয়, তোকে আমি বাচ্চাটা নষ্ট করে দিই।
আমি বলতেছি না আসলে যখন বাচ্চা পেটে আসছে তখন কি আপনার বিয়ে হওয়ার বয়স হয়েছে? হ্যাঁ তখন আমার বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ। বিয়ের কত বছর পরে? বিয়ের 4 বছর পরে। 4 বছর পরে, ওকে। তখন আমার আম্মুকে আমি বলি যে না, আমি বাচ্চাটা নষ্ট করতে চাই না, আমার বাচ্চার জন্য কেউ নাই। আমি যে টাকা ইনকাম করি, যখন আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার মামারা, আমার কাকারা যখন আমার থেকে টাকা চাই, আপনি টাকা দিতেন? ছিল না, আমি 20,000 50,000 এরকম টাকা দিতাম, প্রচুর টাকা আর্নিং করতাম, প্রচুর শো করতাম ডান্স করে করে। হ্যাঁ, তখন আমার আম্মু আমাকে বলতেছে যে হ্যাঁ তুই কি খুবই, তোর ব্যাপার, মর তুই আর কখনো আমাকে ফোন দিবি না। তখন আমি ওই যে শো করতাম, যে একটা হিন্দু মহিলা আছে, উনি আর কি, ওনার ক্লাব ছিল, ওই জায়গায় বিভিন্ন মেয়েরা, দূর দূরান্ত থেকে মেয়েরা যে অনেক ক্লাবে ওনার বাড়িতে থেকে তারপরে উনি শো ধরতো, সেই শো গুলাই যাইতো আর কি। তখন দুর্গাপূজা ছিলেন, আমি ওনার বাসায় চলে যাই, যে দুর্গাপূজার শো করি। ওই 4 মাস থেকে আমার বাবু বয়স যখন পেটে আমার 6-7 মাস, তখন আমি ওই শো গুলা করি, প্রোগ্রাম করি। তো পেটে বাবু নিয়ে প্রোগ্রাম করতেন আপনি? হ্যাঁ, আমার বাবু যখন 7 মাস তখন আমি প্রোগ্রাম করেছি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আজগুবি কথা বলতে হবে না। আজকে না, 7 মাসের পেট নিয়ে কেউ ডান্স করতে পারে? আমার কাছে প্রুফ আছে, আপনি দেখেন। আচ্ছা, এরকম ভিডিও 7 মাসের ভিডিও আছে, আমার পিক আছে। তো লোকজন বুঝে যাবে না এটা যে আপনার পেটে বেবি? আমি তখন একটু মোটা সোটা ছিলাম, মানে বুড়ি এরকম লাগতো, এত বেশি বোঝা যেত না। ওকে, না এগুলো তো আমি দেখাতে পারবো না, আমি আমার অনুষ্ঠানে ডান্স দেখাই না। না না, ঠিক আছে, তারপর আপনি proof হিসেবে, প্রুফ okay, দেখতে fine, পারেন। ফাইন। বাবু 7 মাস, তখন একটা শোতে গেলাম, প্রচুর পেন হচ্ছিল পেটে। তখন আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বললাম যে এরকম অবস্থা। তো ও তখন আমাকে নর্মালি বললো যে ঠিক আছে তুমি চলে আসো, তোমার আর প্রোগ্রাম করতে হবে না। তখন বাচ্চার কথা ভেবে কোনো কিছু না, মানে কারণ আমি ডেলিভারি করবো, আমার মা বাবা আমার পাশে, কেউ আমার পাশে নাই। তো আমি সেই কথা ভেবে আমার হাজবেন্ডের কাছে যাই। তখন আমার হাজবেন্ড বেকার ছিলেন, যাওয়ার পরে যে আমার চাচা আর কি, আমার সৎবাপ, সে ভালো পোস্টে জব করে গার্মেন্টসে, তাকে বুঝাইয়ে আমার হাজবেন্ডকে একটা জব দিয়ে দিই গার্মেন্টসে আর কি। আচ্ছা। তখন ও 1 সপ্তাহ নাইট ছিল, 1 সপ্তাহ ডে ছিল, এরকম ডে নাইট। তখন ওই যে নাইট যে ছিল, সেই সপ্তাহটা যাইতে চাইতো না, ডে হইলে যাইতো, আর প্রচুর মারধর করতো আমাকে, প্রচুর। হ্যাঁ, এমনও আছে 7 মাসের পেটে আমাকে লাথি মেরে অজ্ঞান করে রাখছে, আশেপাশে সবাই ভাবতেছে আমার বাচ্চাটা মারা যাবে, মানে মাথায় পানি টানি দিচ্ছে, এরকম অবস্থা। আমার মা পাশাপাশি ছিলেন, 10 মিনিটের ডিফারেন্স ছিল আমাদের বাসা, আমাকে কখনো দেখতে আসেন। আমার হাজবেন্ড 2 মাস জবটা করছে, বাচ্চা হওয়ার আগে জবটা ছেড়ে দিছে। তখন আমার ডেলিভারি করবে, টাকা লাগবে, সিজার হবে আমার। আমার হাজবেন্ডের বাড়ি থেকে কিছু টাকা দেন, আমার মার কাছে আমি কান্না করছি পা ধরে, আমার মা 1 টাকা দেওয়ার জন্য রাজি হয় নাই। আমার বাপকে বলছি, আমার বাপ তখন আমাকে 5,000 টাকা দিছিলেন। আমার বাপ হচ্ছে গ্রামের অত্যন্ত সহজ সরল একটা মানুষ। আমার ডেলিভারিটা হয় 15 থেকে 20 দিন মেবি, তখন আমি প্রোগ্রাম করি। কি বলেন? হ্যাঁ, আমি আমার বাচ্চাকে রেখে যে যখন প্রোগ্রাম করি, আমার বাচ্চা খাওয়ার সময় হইলে আমার ড্রেস লেহেঙ্গা ভিজে যেত, এরকম হইতো। বাচ্চাটা কোথায় থাকতো? আমার হাজবেন্ডের কাছে থাকতো। তো হাজবেন্ড আপনাকে দিত এই অবস্থায় প্রোগ্রাম করতে? বাধ্য, খাবে কি বাচ্চা? ও কি তখন ইয়ে নিচ্ছে না, তখন কিভাবে নিবে, তখন টাকা নাই, টাকা শেষ। ও কিছু করে না? তারপরে কি হলো? তো ডান্স করতাম নিয়মিত, এরকম 6 মাস আমার বাচ্চার বয়স, তখন ডান্স ছেড়ে দিই আর কি। তো আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে তুই তো অনেক কষ্ট করতেছিস, এখন তুই হচ্ছে একটা অ্যাপসে লাইভ কর, তো তোর মেকআপ ফেস ভালো, ওখান থেকে যদি কিছু আসে তোর প্লাস পয়েন্ট হবে, তো বাচ্চার কাছেও থাকতে পারলি, বাইরে যাইতে হইলো না। বিগো অ্যাপস। তখন আমি ওই কথা মতো অ্যাপসটা ডাউনলোড করি। বিগো লাইভ সম্পর্কে আগে জানতেন? ওই দিনই আমি হচ্ছে ডাউনলোড করি, করার পরে একটা এজেন্সির মাধ্যমে লাইভ করি। এজেন্সি বলতে আমি বিস্তারিত জানতে চাই। ওই অ্যাপসে গেলেই বলে হোস্টিং নেবেন নাকি, মানে বিভিন্ন এজেন্সিরা হচ্ছে বলে হোস্টিং নেন। এজেন্সি লাভ কি আপনাকে হোস্টিং? এজেন্সির লাভ হচ্ছে যে আমার আইডিতে যদি আমাকে কেউ যদি হচ্ছে 20,000 ডায়মন্ড গিফট করে, মানে ওখানকার করেন আর কি, 20,000 ডায়মন্ড গিফট করে, তো এটা থেকে ডলার আসবে 19,000 টাকা পাবো আমি, আর ওই এজেন্সি পাবে, এখান থেকে এজেন্সিও পাবে। এজেন্সি কেন পাবে? এজেন্সি আপনাকে কি সুবিধা দেবে? এজেন্সি আমাকে পরিচালনা করতেছে, কিভাবে? উনি আমাকে ওই টাকাটা উইথড্র করে বিকাশ থেকে দিবে। আচ্ছা, ওকে। আমার কিছু জানা নাই ভিগো লাইভ নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে কিন্তু আমাদের এরকম একজন অভিনেত্রী মারা যাওয়ার পরে ভিগো লাইভ অ্যাপটা নিয়ে অত্যন্ত আলোচনা সমালোচনা তৈরি হয়। ওনার লাইফের মধ্যে যেহেতু ভিগো লাইভ ঘটনাটা আছে, যে কারণে আমার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর ওই ভিগো লাইফে একজন আসে যে আমাকে প্রচুর গিফট করেন, মানে ডায়মন্ড ছেলে আর কি, যিনি আমাকে গিফট করেন। তখন ওনার সাথে কি কথোপকথন হয়, মানে কথা বলা যায়? কথা হয় তখন আমার। আচ্ছা। উনি আমাকে প্রচুর লোভ লালসা দেখায়। তখন এরকম আমার স্টোরিটা বলি, আমি ডান্স করতাম, তো উনি আমাকে বলে যে লাইভ করতে হবে না, তুমি কত টাকা পাও লাইভে, আমি দিব, তোমার লাইভে আসতে হবে না। তখন আমি এটা আমার এজেন্সিকে জানাই, বলে কি না এসব ফালতু, এরকম কত আসবে তোমার, কত গেস্ট আসবে, সবাইকে ধরে রাখতে হবে, সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলে ধরে রাখো। প্রচুর টাকা নষ্ট করতো, মানে ওই খেলতে
আমাকে গিফট করতেন। আমি হচ্ছে মাসে 30,000 40,000 টাকা উঠাইতাম তখন ঘরে বসে ওই ভিডিও থেকে। টাকাটা কোথায় আসতো? বিকাশে? বিকাশে। হাজবেন্ড বসে থাকতেন আমার বাচ্চা নিয়ে, আমি লাইভ করতাম। হাজবেন্ড পাশে বসে থাকতো আমি লাইভ, আর আপনি হাজবেন্ডকে দেখাই দেন না, শুধু আপনি আপনাকে দেখা যেত? হ্যাঁ হ্যাঁ। তো তখন অব্দি মানে ওই লোকটা জানতো যে আমার হাজবেন্ড আছে কিন্তু আমার সাথে নাই, মানে আমার হাজবেন্ডের সঙ্গে আমার অ্যাফেয়ার নাই। আচ্ছা, সেপারেশনে আছেন। হ্যাঁ, এটা জানতো। হাজবেন্ডের কথা বললে তো অবশ্যই আমাকে গিফট করবে না। তখন আমারও মানে একটা ভিতরে কাজ করতো যে আমার বাচ্চা নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আমার হাজবেন্ডের সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়, প্রত্যেকদিন এই ঝামেলা হয় বিগো লাইফে। কেন? ওই যে ছেলেটা আমাকে ফোন দেয়, কথা বলতে হয়, এটা তো আপনার হাজবেন্ডও জানে। টাইম দিতে হয় ওই ছেলেটাকে। এই জন্য আমার হাজবেন্ড জেলাস ফিল করতো আর আমার সঙ্গে ঝামেলা করতো। আবার কিছু বলতেও পারে না, কারণ ওর কাছ থেকে তো টাকা আসে। হ্যাঁ হ্যাঁ। কি তখন ভয়ঙ্কর, চিন্তা করা যায়। এরকম হতে হতে একদিন আমার হাজবেন্ডের সঙ্গে প্রচুর ঝামেলা হয় ঈদের আগে। তখন আমি বলি যে আমি বাড়ি যাবো। ওই ছেলেটা তখন আমাকে 10,000 টাকা পাঠান। আপনার হাজবেন্ড ছেড়ে দিতে বলে আপনি ছাড়েননি কেন? বলি, তখন আমি বাড়ি যাই। ছোট থেকে এই পর্যন্ত মেবি 3 বার গেছি গ্রামের বাড়িতে। মানে এত কেউ কেয়ার করে না, এই জন্য আমি যাই না। যখন টাকা দিতাম তখন কেয়ার করতো, তখন 2 বার গেছিলাম। ভিগো লাইভে আপনি যে ডান্স করতেন, এখানে কি সবাই দেখতে পেত নাকি শুধু উনি দেখতেন? সবাই দেখতে পাত, ওয়ার্ল্ডের সবাই, যে কেউ। তাহলে উনি শুধু আপনাকে গিফট করতে কেন? উনি না, উনি সহ আর অনেকেই অনেকে gift বাট উনি হচ্ছে টপার থাকে না, কে কার টপে থাকবে এরকম একটা ও পুরো আচ্ছা, ঘুরিয়ে পয়সা দিয়ে আসলে কে কার টপে থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, প্রবাসী যারা থাকে আর কি। বিশেষ করে আমার হাজবেন্ড একদিন লাইভ করা অবস্থায় আমাকে মারধর করে ভিগোর মধ্যেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডান্স দেখতেছে সেটা তার ব্যক্তিগত রুচি, কিন্তু যে ডান্স ফ্রি দেখা যায় সেখানে কেন এত টাকা ব্যয় করে লোকজন? ওইটা হচ্ছে জুয়া খেলে, ওরা জুয়া খেলে দেয় আর কি, এটাই। আইডিয়া ক্লিয়ার হলাম না, বাট এটা আমার লাইফে হয়েছে। ওখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, এটা নতুন কথা না। তারপরে আপনাকে হাজবেন্ড লাইভের মধ্যে মারে। ওই ছেলেটা কোথায় থাকে তখন? দেশে থাকে না দেশের বাইরে? বাইরে থেকে, দেশের বাইরে থাকে। বেশিরভাগ অর্থ কিন্তু এই দেশের বাইরে যারা থাকেন এরাই এই কাজগুলা করেন। কেন করেন আমি জানি না। এত কষ্টের টাকা আপনাদের, এত কষ্টের টাকা। জি, তারপর উনি আমাকে বলেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে, উনি আমাকে টাকা দেন, আলাদা বাসা নিতে বলেন। আমার হাজবেন্ড আমাকে মারছে, এটা একটা খুব ছিল, রাগ ছিল আমার। তো ওনার কথা মতো আমি চলে যাই বাসা থেকে, যেয়ে বাসা নিয়ে আলাদা আমার আরেকটা ফ্রেন্ডের সাথে। ও ডান্স করতো আগে, মানে তারপর ডান্স ছেড়ে দিছে, মানে গ্রাম থেকে ঢাকায় আসছে আর কি। ওর সঙ্গে যোগাযোগ করে একটা ফ্ল্যাট নিয়ে নেই। আমার বাচ্চা আমি থাকবো, উনি আমাকে চালাবে। টাকা দিতেন প্রত্যেক মাসে, 2-3 মাসে এভাবে চালালেন। ডিভোর্স কি দিতেন আপনার হাজবেন্ডকে? না, তখন অব্দি ডিভোর্স দেই নাই আমি। আচ্ছা, আমাকে এভাবে চালান। তখন আমার ওনার সাথে আপনার সম্পর্কটা কেমন তখন? মানে আপনার হাজবেন্ড গভীর, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার হাজবেন্ড তখন আছে, ডিভোর্স হয় নাই। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স তখন 7 মাস। 7 মাস। আর ওনার সাথে সম্পর্ক গভীর বলতে? গভীর সম্পর্ক। তো পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে করবে এরকম একটা হুমকি দেন, কিংবা আপনার হাজবেন্ড হুমকি দিয়ে কেন দিল? মানে তার বাচ্চাকে ছাড়া সে থাকতে পারতেছে না, এটা বলেন আমাকে। এক পর্যায়ে যে সে হচ্ছে ঘুমের ওষুধ খান অনেকগুলো আমার হাজবেন্ড খেয়ে, মানে অবস্থা নাজেহাল, মেডিকেলে ভর্তি করে রাখছে। আমাকে ফোন দেন আমার শাশুড়ি, যাই আমি। যে লোকটার সঙ্গে আপনার এই সম্পর্কটা, ওই লোক কি বিবাহিত ছিল তখন পর্যন্ত? আপনি কি জানেন? তখন পর্যন্ত আমি জানতাম সে বিবাহিত না। বিবাহিত না, ওকে ফাইন। তারপর হচ্ছে আমার হাজবেন্ডের কাছে যাই। এটা আবার ওই যে আমার সঙ্গে যে ফ্রেন্ডটা থাকতো, ও ভিডিও লাইভ করতো, ও আবার বলে দিছে। ওই ছেলেটাকে? হ্যাঁ, ওই ছেলেটার নাম কি ছিল? তারপর তখন সে বলে দিছে যে এরকম এরকম আমার ডান্স জগতে সবাই আমাকে চিনে। তখন আমাকে উনি বলেন চলে গেছে আমার হাজবেন্ডের কাছে। তো আমার হাজবেন্ড তখন মেডিকেলে ছিলেন 2 দিনের মতো। তারপর বাসায় আনি, আনার পরে মিলচাল করার চেষ্টা করি যে থাক, যা হবার হয়েছে। আপনার হাজবেন্ড তখন জানতো যে এই লোকের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ। তখন হাজবেন্ড সহ্য করছে কিভাবে? আর আমি বুঝি না আপনি ভাই কেমন হাজবেন্ড, জানা শোনার পরও বারবার ওয়াইফকে কাছে নিচ্ছেন, আপনি ডিভোর্স দিয়ে দেন। তারপর আর কি আমার হাজবেন্ডের কাছে যাই। তখন আমার হাজবেন্ড টাইসের কাজ করতো, কাজ করা শুরু করছে। মানে ঘরে চাল নাই, খাবে কি বাচ্চা? হাজবেন্ড জানতো যে আপনি ওনার সঙ্গে এতটা গভীর সম্পর্কে গেছেন? হ্যাঁ। তো একদিন কাজে যান, হঠাৎ করে একদিন ফেসবুকে দেখিয়েছি আমার এই ভিডিওগুলো, অশ্লীল ভিডিও। ফেসবুকে আমার নাম সেম আইডি খুলে করেছে। আইডি খুলে আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিলেন, আমার মামা, আমার মানে আমার চাচা, আমার যে সৎ বাপ, সে আমার বোন, মানে যারা ছিলেন আর কি, আমার গ্রামবাসী যারা, সবাই আমরা অ্যাড ছিলেন আমার ফেসবুকে, সবাইকে ইনবক্সে এগুলো দেন। আমি এখানে একটা কথা একটু বলে রাখি, প্রতিটা গল্পই আমরা এখানে নিয়ে আসি মানুষকে সচেতন করবার জন্য। ওনার গল্পের আজকে যে প্রেক্ষাপট সেটা আপনারা দেখেছেন, এবং একই সাথে ওনার গল্প এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আপনারা জানেন। ওনার লাইফে কি হয়েছে সেটাও আমরা যাবো পরবর্তীতে। কিন্তু আমি এখানে একটু সতর্কবার্তা দিতে চাই, বিশেষ করে আমার দর্শক যারা আছেন। এই গল্পেরই কোনো একটা বিশেষ অংশ কেটে নিয়ে, ধরেন আমি ওনাকে প্রশ্ন করছি বা ওনার সাথে সম্পর্কটা কেমন, সামান্য একটা অংশ কেটে নিয়ে পিস করে এই গল্পটাকে যথেষ্ট রকম ভাবে বাজেভাবে উপস্থাপন করা সম্ভব। অনেকেই ফেসবুকে গল্পের সামান্য একটা অংশ কেটে নিয়ে খুব পচা থাম্বনেইল দিয়ে সেগুলোকে বিভিন্ন মাধ্যমে ছাড়ছেন। এতে করে আমার তো অবশ্যই, এবং একই সাথে
আমাদের যারা দর্শক আছেন তারাও অনেক বেশি মনক্ষুণ্ণ হচ্ছেন। যারা এই কাজটি করছেন তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সতর্ক করছি, দয়া করে এমন কাজ করবেন না। আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, কারণ একটা বিষয়কে আপনি ভুলভাবে উপস্থাপন করছেন, সো এটা করা যাবে না। এতে করে আমার ক্ষতি হচ্ছে এবং একই সাথে আমাদের অনুষ্ঠানেরও ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কোনো কথার একেবারে শুরু শেষ পর্যন্ত না শুনে শুধু সামান্য একটু অংশ শুনে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক বেশি জাজমেন্টাল, অনেক বেশি ওপিনিয়ন দিতে পছন্দ করেন। সো দয়া করে এই কাজটা করবেন না। তাহলে আপনার ওই আইডিটা এটা কি আপনারই ছিল নাকি নিজে নিজে বানিয়েছে? নিজে বানিয়েছি আমার তখন। এই সেটা হ্যাঁ, বানিয়ে এখনো আছে আইডি। আপনার এই ফুটেজগুলো দিয়েছে? ফুটেজগুলো দিচ্ছে, ইনবক্সে দিচ্ছে। আসলে এতটুকু মাথায় ছিল না যে উনি এসব স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিন ভিডিও করে এসব রাখবে। তো উনি এটা ওইরকম স্ক্রিন ভিডিও করে রাখেন। তখন আমার হাজবেন্ড এগুলো দেখে ওকে প্রচুর মারেন, প্রচুর। এর আগে জানতো না হাজবেন্ড? না, আহারে, প্রচুর মারেন। মারবে কি, ওর তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এগুলো দেখার পরে আপনি ওকে মানে না জানিয়ে আপনি তো প্রচুর মারার পরে আমি তো মারে কি মানে ওই সময়টাতে একটা ছেলের ব্রেন আউট হয়ে যাওয়ার স্বাভাবিক, কারণ তার ওয়াইফ না থাকলে ঠিক আছে ফাইন, কিন্তু এই যে জিনিসপত্র যখন তার চোখের সামনে পড়ছে, শুধু ছিল না, একটা মেয়ে হলো কি 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 ধরনের চিন্তা ভাবনা, কি কি অবস্থা দাঁড়াবে। এবং এগুলো যে আজকে যে এখানে আসলে উনি এইভাবে বলছেন, এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্কর রকম ভাবে এগুলো আসলে এই সোশ্যাল মিডিয়া বলেন, এই প্রযুক্তি বলেন, এগুলো যে আমাদেরকে কি পরিমাণ ইনসিকিউর করেছে। এই অনুষ্ঠানগুলো এই কারণে প্রচার করা যে আমাদের সবার সাবধান হওয়া উচিত। আমি এই টপিকগুলো না বললে আমি জানি আমি এই শো থেকে যাওয়ার পরে আমার ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। এগুলো নিয়ে আমি জানি, এই জন্যই বললাম। খাইতে হবে বাস্তবে, সে তো আমাকে লোকজনের সাথে দেখাইছে যে বিয়ে করবে। তখন আপনি দোষ স্বীকার করছেন ওই সময়টাতে যে আপনি ভুল হয়েছে? এটা আমার ভুল হয়েছে, আমার ফেস দেখা যাচ্ছে, আমার দোষ না স্বীকার করতে। ওই ছেলের ফেস দেখা গেছে? ওই ছেলের ফেস দেখা যাচ্ছে। কত সালের ঘটনা এটা? 22 সালের ঘটনা। আপনি পুলিশের কাছে গেছেন, মামলা করেছেন? কেন করেননি? এখন অব্দি আমার এখন নতুন করে 1 মাস হয়েছে এগুলো শুরু করতেছে। সে যে আপনার হাজবেন্ডের সহযোগিতা নিয়ে আপনার হাজবেন্ড সহ আপনি সহ গিয়ে তো এটা আইনের আশ্রয় নিতে পারতেন, করেন নাই আপনারা? যদি এরকম কখনো কেউ করে ব্ল্যাকমেইল, বাংলাদেশের আইন অনুসারে পর্নোগ্রাফি অ্যাক্ট এবং একই সাথে সাইবার ক্রাইম অ্যাক্ট অনুসারে আপনারা মামলা করতে পারবেন। কোনোভাবেই এটাকে টলারেট করবেন না। কোনো রকম যদি কেউ কোনো ব্ল্যাকমেইলের ঝুঁকি দেয়, যে মানে বলে যে তো আরো পাবলিশ করবো, কোনোভাবেই ভয় পাবেন না, মামলা করেন। এবং মামলা অবশ্যই করবেন। যদি থানাতে মামলা না হয় কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মামলা করবেন। হ্যাঁ, জি। তো আমার পরিস্থিতিটা তখন এরকম ছিল, প্রত্যেকটা মানুষ আমাকে ফোন দিয়ে বলে, আমার নিজের ভাই ফোন দিয়ে বলে যে এসব কি। তখন আমি আসলে অনেকবার গেছি। তখন আমার হাজবেন্ডের সঙ্গে থাকা অবস্থায় গলায় গেছি। ওই তখন আমাকে মারে যে তুই কেন করতে যাবি কিংবা এরকম কিছু। আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু আসলে নেশা করতেন, তো এই জন্য এরকম প্রত্যেকটা খোটা শুনতে হচ্ছে। আমার দোষ, আমি করছি, আমাকে সব প্রতিনিয়তই দেখছোস, গেছোস, এটা দেখাইছোস, এরকম খোটা দিচ্ছে আমাকে। আমি আমার হাজবেন্ডের কাছ থেকে চলে যাই। ওই যে বললাম না, আমার যে একজন শো করায় বাসায় নিয়ে রেখে, তখন আমার বাচ্চার বয়স 10 মাস এরকম। তখন আমার জামাই আমাকে প্রচুর ভালোবাসতেন। বিভিন্ন জায়গায় যে জায়গায় আমি যেতে পারি, পরিচিত সব জায়গায় গেছেন সে আমাকে খোঁজার জন্য। আমি টোটালি সিম টিম অফ করে আমি চাচ্ছিলাম যে হয়তো বা মরে যাবো, নয়তো এমন কোথাও যাবো কেউ যেন আমাকে না পায়। তো সেখানে যে আমি একটা শো করার পর আমার হাজবেন্ডকে ডিভোর্স দিই, কোর্টের থেকে ডিভোর্স দিয়ে যাওয়ার পরে বাচ্চাকে নিয়ে ভিতরে অপরিচিত একটা জায়গায় যেখানে আমি চলে আসি। আসার পরে আমার বাচ্চাকে মানুষের কাছে রেখে গার্মেন্টসে চাকরি নিয়ে এগুলো সব ছেড়ে ছুটে দিয়ে টোটালি যেটা আমাকে কেউ কোথাও না পায়। তখন কি সম্পর্ক আপনার? তো তখন আমার লাইফটা অলরেডি হেল্প করে দিচ্ছে। সাথে কমিউনিকেশন আছে তখন আপনার? কারোর সঙ্গে না, আমার হাজবেন্ডের সঙ্গেও না। তারপর আমি এখন গার্মেন্টসে চাকরি করি। এখন আমাকে কোনোভাবে কনভিন্স করতে পারতেছে না আমার মাকে। আমার মার নাম্বার ওর কাছে আছে। আমার মাকে ফোন দেন, দিয়ে বিভিন্ন ভাবে ট্রেড করেন যে এগুলো আরো পাবলিক করবে, আরো ছাড়বে। আপনার মার নাম্বার পেলো কিভাবে? খুবই সম্পর্ক ছিল, সেখান থেকে দেওয়া সবকিছু শেয়ার করছে। সবকিছু। আমার মা আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত বকে যে এরকম। তো এখন ইদারিং যা করতেছে যে হচ্ছে আমরা যাদের সঙ্গে শো করছি, প্রোগ্রাম করছি, বিভিন্ন অ্যারেঞ্জার, তাদের সঙ্গে তো একটা ডান্স প্রোগ্রামে গেলে সেলফি তো তোলে, ফেসবুকে সারে যে আমরা প্রোগ্রামে আসছি। তো ওই যে অশ্লীল গুলা পাশাপাশি তারা সেলফি উঠেছি, ওই মাঝখানে অশ্লীল পিক দিয়ে ছাড়তেছে ওই এডিট। এই ছেলের যে কাজটা করছে আপনি নিশ্চিত ওই করতেছে? হ্যাঁ। ওর বাড়ি কোথায় আপনি জানেন? হ্যাঁ। ওর বাবা মার ঠিকানা জানেন? না, ওর বাবা মার ঠিকানা জানি না, কিন্তু ওর বাড়ি কোথায়, কোন থানাতে বাড়ি, এগুলো বের করতে পারছেন আপনি? এটা হচ্ছে আপনি অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটা তো বাংলাদেশের আইনেই আছে, এটা ব্ল্যাকমেইল করার কোনো সুযোগ নাই।
উনি যদি বাংলাদেশে নাও আসে, আপনি ওনার পরিবারের নাম বা সমস্ত কিছু মেনশন করে আপনি থানায় যান, অন্তত একটা জিডি করেন, আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, আর সারা জীবন ব্ল্যাকমেইল করবে। হ্যাঁ, তো এখন ওদেরকে ব্ল্যাকমেল করতেছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে বলতেছে ওরা। আর ওনার সঙ্গে যারা ছবি তুলেছে তারাও এখন বিপদে আছে। তো এখন ওরা ওই যে স্ক্রিনশট আছে আমার কাছে, ওরা আমাকে বিভিন্ন ভাবে মানে এক কথাই রাগারাগি করতেছে আমার সঙ্গে। এটা এই রিসেন্টলি ঘটনা। তো আপনার চলে কিভাবে এখন? গার্মেন্টসে জব করি। সাবেক স্বামী, মানে এখন তার স্বামী নেই, আপনি ডিভোর্স দিয়েছেন, কত বছর আগে দিয়েছেন? 2 বছর হয়ে গেছে। উনি আর যোগাযোগ করে আপনার সঙ্গে? বাচ্চার সঙ্গে কথা বলে। আপনাকে চায় না? চাই, মানে আমি চাচ্ছি না, কারণ গেলে আবার ওই প্রতিনিয়ত কথা শুনতে হবে। আপনি তাকে মন থেকে ভালোবাসেন আপনার হাজবেন্ডকে? অবশ্যই। সবচেয়ে বড় ক্ষতিটা তো এটাই করছেন। একটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করব। সংসারে হাজবেন্ডের সঙ্গে অশান্তিতে আছেন, সংসারের ওয়াইফের সঙ্গে অশান্তিতে আছেন, সেই অশান্তি লাঘবের জন্য যদি থার্ড পার্টি কাউকে আশ্রয় দেন, আপনি যদি মনে করেন এতে আপনি শান্তিতে থাকবেন, আপনার চেয়ে বোকার পৃথিবীতে কেউ নাই। থার্ড পার্টি যদি আপনার ফার্স্ট পার্টি হয়, তাহলে আপনি বর্তমানে যার সঙ্গে আছেন তাকে বাদ দেন, আগে বাদ দিয়ে তারপর তার কাছে আপনি যান। এক্সিস্টিং একটা জায়গায় থাকার পরে আপনি সাইডে আরেকজনকে রেখে যদি মনে করেন যে আপনি শান্তিতে থাকবেন, আপনার সেই শান্তি হয়তো বা কিছুদিনের জন্য হয়তো শান্তিকর মনে হবে, বাট ইউ ডোন্ট নো দ্য রেজাল্ট কতটা ভয়ানক হতে পারে এটা আপনি বুঝবেন কিছুদিন পরে। ঠিক আছে? সো যারা এসবের মধ্যে আছেন তারা সিদ্ধান্ত নেন। এক হচ্ছে আপনি আপনার হাজবেন্ডের থেকে বা ওয়াইফ থেকে বের হয়ে যান, যে আপনি সংসারে ভালো লাগছে না, সে বের হয়ে যাওয়ার রাইট আপনার আছে। তারপরে আপনি যা করেন আপনার লাইফ নিয়ে করেন। কিন্তু থাকা অবস্থায় আপনি একজন, যেটাকে চিট বলি আমরা, থাকা অবস্থায় আপনি এই যে জিনিসগুলো করছেন, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমি তো আপনার হাজবেন্ডকে বলবো যে খুব ভালো মানুষ, শোনেন কিছু মনে করেন না, হ্যাঁ, এরকম জিনিস ধরা পড়ে। ভালো মানুষও বলি কিভাবে ভাই আপনাকে বলেন তো? আপনার সামনে আপনার ওয়াইফ ভিগো লাইভ করতেছে, আপনার সামনে আপনার ওয়াইফ ডান্স করে করে আপনারে খাওয়াইতেছে মিয়া, আপনার এই প্রসঙ্গ আসলেই তো আপনাকে নিয়ে আর তো কিছু বলার থাকে না। আপনি এতটুকু দিচ্ছেন তো বাকিটুকু সে করবে না। মানে আমার বক্তব্যগুলো খুব পার্সোনালাইজড হয়ে যাচ্ছে। আমি বরং ইন জেনারেলি বলতে চাই যে কোনো বিপদগামিতার সাময়িক আনন্দ দিলেও এটা ফলাফলটা খুব ভয়ানক হয়ে যায়। এই যে আপনার হাজবেন্ড এত আপনার গায়ে হাত তুলেছে, এত অত্যাচার করেছে, তারপরও তো আপনার হাজবেন্ড আপনার জীবনে এত বড় ক্ষতি করে নাই যত বড় ক্ষতি করে দিছে। এটা আমার হাজবেন্ড বলে, প্রতিনিয়তই বলে যে আমি তো পারলাম না, এটা বলে, এখনো বলে। সবচেয়ে বড় ক্ষতিটা কার হয়েছে বলেন তো? আমার বাচ্চা, আর আমার বাচ্চার ফেসটাও তো আসছে ওই ভিডিওগুলোতে। আপনার বাচ্চার ফেসও আছে? মানে ভিডিও কলে যখন ছিল বাচ্চাটা বাচ্চার তো অল্প বয়স, বাচ্চাটা হয়তো আশেপাশে ঘুরে বেরিয়েছে, এবং ওই ভিডিও কল যখন রেকর্ড করেছে এই ভদ্রলোক তো অবশ্যই না, সে যে রেকর্ড করেছে এবং সেই রেকর্ডের মধ্যেই বাচ্চার ছবিটা অবশ্যই চলে আসছে। কত বড় ক্রাইম আপনি চিন্তা করে দেখেন, যে একটা বাচ্চা দুনিয়াতে বড় হওয়ার আগেই তাকে সামাজিকভাবে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের মানসিকতা। আচ্ছা ভাই, আপনি এই ভিডিওটা দেখবেন, আমি ধরে নিলাম যার সঙ্গে আপনি এই সম্পর্কটা করছেন সে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। আমি আপনার পক্ষ থেকে একটা কথা বলি, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কিন্তু এই ভিডিওগুলো যখন আপনি ওর আইডিটা নিয়ে বা ওর আইডিটা বানিয়ে যখন আপনি ছেড়েছেন, আপনি আসলে এটা কি প্রমাণ করলেন? আপনি এটা দিয়ে প্রমাণ করতে চাইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ? ওর থেকেও কয়েকশো গুণ খারাপ মানুষ হচ্ছেন আপনি। আপনার চেহারাগুলো ওখানে দেখা যাচ্ছে, এবং নট অনলি দ্যাট, ওর ছোট বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটাও কিন্তু এই স্ক্রিনশট গুলোর মধ্যে আছে, এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলোর মধ্যে আছে। মানে মাথায় কি বিন্দুমাত্র সেন্সটুকু কাজ করে না যে একে তো পাপ, আর দ্বিতীয়ত আমি পাপের সাক্ষীগুলো রেখে যাচ্ছি? মানে পুরা, মানে এই বাচ্চাটার কি অপরাধ ছিল? সামাজিকভাবে এই বাচ্চাটা যখন বড় হবে, এগুলো তো কখনো যাবে না ইন্টারনেট থেকে, তখন এই বাচ্চাটার কাছে মা কি জবাব দিবে, বাপ কি জবাব দিবে? বংশানুক্রমে, মানে জেনারেশন বাই জেনারেশন, এই আপনাদের দুজনের ভুলগুলো তারা ক্যারি করে যাবে। আপনি গল্পটা কেন বললেন বলেন তো? আসলে আমার গল্পটা বলার মেন সেটা ছিল যে আমি যে ভুলটা করছি আর 10টা মেয়ে যেন না করে। ফার্স্ট অফ অল, একদম ছোট থেকে যে ভুল ডিসিশন গুলো নিছি এগুলো যেন না, আমাকে দেখে যেন শিখে। সংসার করতে পারছেন না এরকম অনেকেই আছেন, আমাদের সমাজে আছেন। সংসার থেকে বের হয়ে যাওয়া কোনো অপরাধ নয়। সংসার থেকে বের হয়ে যেতে হলে বের হয়ে যাবো আমরা। হ্যাঁ, সফোকেটিং লাগছে, কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না, জানি ওই মানুষটাকেই চাই, তারপরও ওই